কি ভিডিও ছিল? কালকে কি যেন প্যান্ডামিক নিয়ে গেলো? আচ্ছা, সার্ভারের মধ্যে হয়নি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। না, একটা ভিডিও কালকে মনে হয় দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে ওয়েব মার্জার একটা ডোমেইন, এটা হোস্টিং কেনার পরে আসে, হোস্টিং ডোমেইন নিয়ে গেলে আসে। এটা সি প্যানেল লিখলে এখানে সি প্যানেলটা চলে আসবে, ইউজার নেম পাসওয়ার্ডটা চলে আসবে। ঠিক আছে, এটা আপনাদের ডোমেইন হোস্টিং নেওয়ার পরে চলে আসবে আপনাদের কাছে। তো এখানে এই ওয়েব মার্জানের ইউজার নেমটা হচ্ছে এটা। আচ্ছা, এই ইউজার নেম না মডার্ন না, না সি প্যানেলের সমস্যা নাই, সি প্যানেলের সমস্যা নেই। ঠিক আছে, এই যে লগ ইন সাকসেসফুল, ইউজার নেম পাসওয়ার্ড দিছি, সাকসেসফুল দেখাচ্ছে। হ্যাঁ, কি অ্যাপ্রুভাল? এটা হয়তো করা যায়, এখানে আমার ঠিক জানা নাই। চাইলে ওদের অ্যাডমিনের কাছে বলতে হবে তার। এটা এখানে বেসিক জিনিস হচ্ছে যে আমার কি কি জিনিস লাগবে। ফাইল ম্যানেজারটা খুব লাগবে, এফটিপি অ্যাকাউন্টটা লাগবে, পিএইচপি মাইডমিন, মাইস্কুয়েল ডেটাবেস। আমি যখন ওয়ার্ডপ্রেস দেখাবো তখন এই জিনিসটা দেখাবো আবার। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস যখন দেখাবো তখন এই জিনিসটা দেখাই দিব যে কি কি জিনিস এখানে বেসিক আমাদের এখানে হোস্টিং করতে আপাতত। আচ্ছা, হোস্টিং করতে এখানে যে জিনিসটা লাগবে, ফাইল ম্যানেজারটা আপাতত লাগবে। হ্যাঁ, এবং এফটিপি অ্যাকাউন্ট সেটাও লাগবে। তো এখানে ফাইল ম্যানেজার দিয়ে আমাদের মানে একটা সুবিধা আছে, কিন্তু ফাইল ম্যানেজার আপলোড করলে আপনাদের অনেক দ্রুত আপলোড হয়। যেটা আপনার এফটিপি, যে এফটিপি সফটওয়্যার আছে, অর্থাৎ ফাইল জিরা, এই যে এটা হলো ফাইল জিরা একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে ফাইল আপনার লোকাল মেশিন থেকে সার্ভার মেশিনে ট্রান্সফার করতে পারবেন ডাটাগুলো। ঠিক আছে, এখানে যত আপনার এই যে ইমেল অ্যাড্রেস আছে, এই যে এইগুলো সাইট দেখতেছেন, এগুলো সব হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস। অটো আসবে না, এটা আপনি যখন একটা করে প্রজেক্টে কাজ করবেন তখন আপনার এইখানে যখন ফাইল সাইট ম্যানেজারে যাবেন, এখানে কুইক কানেক্ট আছে, যে হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড। এফটিপি বানানোর পরে এফটিপিটা কোথায় আছে? এফটিপিটা আছে, এই যে এফটিপি অ্যাকাউন্টস আছে না, এই যে এফটিপি অ্যাকাউন্টস দেখতেছেন, লিঙ্ক আমি ক্লিক করছি, এটার মধ্যে গেলে আমার এফটিপি অ্যাকাউন্টস কি কি এক্সিস্টিং আছে এটা দেখাবে। বাই ডিফল্ট একটা এফটিপি অ্যাকাউন্টস ক্রিয়েট হয়ে যায় ম্যাক্সিমাম সার্ভারে, অনেক সার্ভারে পাওয়া যায় না। সেটা হচ্ছে এই যে এখানে কোনো ক্রিয়েট করা হয় নাই, স্পেশাল এফটিপি অ্যাকাউন্টস থাকে। অর্থাৎ আমি যে ইউজার নেম পাসওয়ার্ডটা বানাইলাম না, ওই যে আপনার সি প্যানেল যেটা, সেটা ডিফল্ট একটা স্পেশাল এফটিপি অ্যাকাউন্টস। আর যদি আপনি নতুন কোনো এফটিপি অ্যাকাউন্ট বানাইতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি নতুন করে বানিয়ে নিতে পারেন। যে যেমন আমি দিলাম ডেভ, এটা একটা dev@webmargin.com, পাসওয়ার্ড হচ্ছে জেনারেট। আমি একটা বানাচ্ছি। ঠিক আছে, এটা হলো এফটিপি অ্যাকাউন্ট, ফাইল ট্রান্সমিশন প্রোটোকল। এটাতে যে ফাইল ট্রান্সফার করার জন্য এই সফটওয়্যারটি দেখালাম না, এই যে ফাইল জিলা, এটা এরকম অনেক ধরনের কিউট এফটিপি আসলে বিভিন্ন ধরনের এফটিপি সফটওয়্যার আছে। হ্যাঁ, এগুলো দিয়ে ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো এই সার্ভারে না ঢুকে, মানে এখন প্রত্যেক কাজের জন্য তো আপনি সি প্যানেল ঢুকবেন না, সি প্যানেল ঢোকাটা ঠিক হবে না, আর সমস্যা হতে পারে, অনেক ফাইলটা ডিলিট হয়ে যেতে পারে। এখন এটা হলো লোকাল মেশিন থেকে সার্ভার মেশিনে কানেকশনটা হয় এই এফটিপি দিয়ে। জি, তাই তো করতেছি, একজনটা দিয়েই করতেছি। এখন এফটিপি কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখাচ্ছি। এফটিপি ক্রিয়েট করার জন্য যেমন এই যে আমরা webmargin.com এ ঢুকছি। হ্যাঁ, ওনার ডেভ একটা নতুন একটা এফটিপি অ্যাকাউন্ট করতেছি। নতুন অ্যাকাউন্ট এফটিপি অ্যাকাউন্ট করতেছি। এখানে লগ ইন দিলাম dev@webmargin.com, এটা হচ্ছে তার এফটিপি ইউজার নেম। পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড জেনারেটেড পাসওয়ার্ডটা হলো শক্তিশালী হয়। আমি এটা হ্যাঁ না, এটা চেঞ্জ এক এক সময় চেঞ্জ হয়ে বলতে আপনি ইচ্ছা করে চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, তো আমি নিলাম, এখানে নিয়ে ইউজ পাসওয়ার্ড দিলাম, এই যে অটোমেটিক লেগে গেছে, এবং ভেরি স্ট্রং পাসওয়ার্ড। জি, এটা এই যে এফটিপির ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে ডেভ, আর ইউজার নেম হচ্ছে dev@webmargin.com, dev@webmargin। এটা হলো এফটিপির, কিন্তু এটা হচ্ছে এফটিপি, এটা এফটিপির জন্য অ্যাকাউন্ট। ঠিক আছে, হ্যাঁ।
আনলিমিটেড। এখন কোথায় হবে এটা? এটা আমি যদি রুটে দেই তাহলে এটা উঠাই দিয়ে দিব, এবং আনলিমিটেড যদি থাকে আনলিমিটেড থাকবে। যেমন আনলিমিটেড মানে টোটাল যে অ্যাকাউন্টের যে আপনার স্পেস আছে টোটালটাকে সে অ্যালাউ করবে। অথবা আপনি আলাদা ফোল্ডার বানাই দিলেন যে এই অ্যাকাউন্টে সে শুধু, আপনি আরেকজন ডেভেলপারকে দিয়ে দিলেন, সে ওই ফোল্ডারটা শুধু অ্যাক্সেস করতে পারবে, এছাড়া পারবে না। ওইভাবে বানাই দিতে পারবো আমরা। যেহেতু আমরা আসলে রুটে কাজ করবো এবং একাই কাজ করবো, সেহেতু আমরা দিলাম টোটালটা অ্যাক্সেস করার সুবিধা দিয়ে দিলাম। এই এফটিপি দিয়ে যাকে অ্যাক্সেস দিব সে টোটালটাই। এখন আমি রুটে আছি, এই যে ওয়েব মার্জিন JPR এইভাবে হ্যাঁ ডিরেক্টরির কথা বললাম। এখন আমি হোমে আছি, মানে এটা হোম ওয়েব WBMRJPR এইভাবে একটা ডিরেক্টরি ক্রিয়েট করা আছে তার ওইখানে। এবার ক্রিয়েট করে নিলাম। এই যে এটা হচ্ছে আমার হোম ডিরেক্টরি, মানে লোকালের মেইন ডিরেক্টরি, যেখান থেকে আমি অ্যাক্সেস করতে পারি। তো এটা দিলাম এখানে ইউজার নেম পাসওয়ার্ড। আর হোস্টিংটা মূলত ম্যাক্সিমাম সময় হয় এখানে, এই যে কনফিগার FTP ক্লায়েন্ট, এখানে দেখতে পারবেন যে এটার FTP সার্ভার কি হবে। FTP সার্ভারের নাম হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এটা হলো হোস্টিং অ্যাড্রেস, হোস্ট ইউজার নেম, আর এটা হচ্ছে তার পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ড। এই তিনটা জিনিস আমাদের FTP অ্যাক্সেস করতে লাগে। এটা ক্রিয়েট হয়ে গেছে কিন্তু অলমোস্ট। ঠিক আছে, এখন আমি হোম পেজে গেলাম, গিয়ে এই যে ফাইল ম্যানেজার যাই। এখন এই FTP আমি যখন এই যে হোস্ট ইউজার নেম পাসওয়ার্ড, তাই না, এখান থেকে দিলে কুইক কানেক্ট করা যায়। কুইক কানেক্ট দিলে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে যে আপনি ধরেন ইউজ করছেন, অনেক সময় মানে সিকিউরিটি বেশি লাগে, তখন SSH অন করা লাগে। SSL বা বিভিন্ন ধরনের প্রোটোটাইপ থাকে, প্রোটোটাইপ না, তো এটা প্রোটোকল। এই SFTP, যদি SFTP কখনো ক্রিয়েট করা থাকে তখন আপনাকে এইখানে ইউজ করতে পারবেন না, এই যে এখানে কুইক কানেক্টে গিয়ে হবে না। তখন এই জন্য ফর সেফটি, এবং এটা কুইক কানেক্টটা এখানে ক্লিয়ার করে দিলে, ক্লিয়ার হিস্ট্রি দিলে এটা কুইক কানেক্টে থাকবেও না। এই জন্য বেটার হচ্ছে যখন আপনারা যে কোনো অ্যাক্সেস নিয়ে কাজ করবেন তখন একটা বানাই নেবেন। সাইট ম্যানেজারে গেলে, যেমন আমি এখন কাজ করতেছি ওয়েব মার্জিন সাইট নিয়ে, তাই না, এই যে webmargin.com। তো এখানে আমি ওয়েব মার্জিন নামে একটা এই যে নিউ সাইট মানে webmargin.com দিলাম। এটার হোস্ট অ্যাড্রেস কি এখানে দিচ্ছি, হোস্ট অ্যাড্রেস হচ্ছে FTP webmargin.com। হ্যাঁ, এটা সিম্পল, শুধু FTP। এখানে নর্মাল মোডে ইউজার নেম পাসওয়ার্ড দিব আমরা। এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিচ্ছি এটা। হ্যাঁ, পাসওয়ার্ড এই কানেক্ট দিলাম, দেখবেন যে ঢুকে যাবে মোটামুটি, কোনো সমস্যা না হলে। এই যে, এবং এখানে এটা সার্ভার সার্টিফিকেশন আননোন প্লিজ কেয়ারফুলি এক্সামিন দ্য সার্টিফিকেট। অর্থাৎ সার্টিফিকেট, অনেক সময় সার্ভার সার্টিফিকেট থাকে, এগুলো জেনুইন মানে অথেন্টিকেট যে সার্ভারগুলো আছে সেগুলোতেই সমস্যা হয় না। যদি আপনার ওরকম সার্টিফিকেট না দেওয়া থাকে, এটা মোটামুটি সবসময় এরকমই থাকে। অলওয়েজ ট্রাস্ট সার্টিফিকেট ইন ফিউচার সেশন, অর্থাৎ পরবর্তীতে যখনই ঢুকবেন সে সেশন একটা ক্রিয়েট করে নিবে এটার জন্য। FTP মানে কারেন্ট হলো, এবং এখানে এই যে রিট্রাইভিং ডিরেক্টরি আমি ঢুকে গেছি, আমি আমার রোডে আছি এখন। আমার এইখানের রোড এবং এখানের রোড কিন্তু অলমোস্ট সেম জায়গায় আছি আমরা। ঠিক আছে, এটার সি প্যানেল, এই যে পাবলিক HTML, এখানে বিভিন্ন কিছু দেখা যায়। এগুলো, এই ফাইলগুলো হচ্ছে আপনার লিনাক্স সার্ভারের ফাইল, লিনাক্সের ফাইল। এই জন্য এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা না থাকাই ভালো। এখন আমাদের কাজে লাগবে যেটা, সেটা হইতেছে যে এই যে দেখেন এদিকে পাবলিক HTML আছে, এই যে পাবলিক HTML আছে না, এখানে ডাবল ক্লিক করলে এটা খুলে যাবে। অথবা উপরের দিকে ক্লিক করলে, উপর দিকে এক ক্লিক করলে হয়। যেমন এখানে ক্লিক করলাম, এর মধ্যে CGI বিন, শুধু এইটুকু, এই যে আমরা দেখতেছি না। এবং পাবলিক HTML যে ফাইলটা, ফোল্ডারটা, সেটাই আসলে সার্ভার মানে অ্যাক্সেস করে। আপনারা যারা ক্লায়েন্ট আছেন, ক্লায়েন্ট থেকে দেখতেছেন যেটা, এটা হলো পাবলিক HTML ফোল্ডার যা আছে এটাই দেখবে, অন্য কিছু দেখবে না। হ্যাঁ, আবার এই মনে করবেন না যে অন্য ফাইলগুলো ডিলিট করে দিই, এটা করা যাবে না। এখানে বেশ কিছু ইস্যু থাকে, যেমন CGI বিন বা লগ, এই যে SSL, TMP, অ্যাক্সেস লগ, এগুলো আবার ডিলিট করা যাবে না, বা www, এগুলো ডিলিট করা যাবে না। ঠিক আছে, এগুলো অনেক সময় বিভিন্ন জিনিস কনফিগার করা থাকে,
এই জন্য এইগুলোতে অ্যাক্সেস না করাই ভালো। আপনাদের কাজ হচ্ছে পাবলিক HTML এ কাজ করা, শুধু পাবলিক HTML এ, ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ, পাবলিক HTML এ এখানে যে জিনিসটা দিবেন উঠাবেন সেই জিনিসটাই আপনার সাইডে আসবে। যেমন আমরা দেখতেছিলাম না যে ওনার webmarjan.com যে সাইটটা, কোথায় গেল? হ্যাঁ, webmarjan.com আমরা সাইট দেখতেছিলাম না, যে webmarjan.com এই সাইটটা, হ্যাঁ এই যে দিলাম, দেখেন এই যে webmarjan.com, হ্যাঁ এইটা সাইটটা যে দেখাচ্ছে, এটার মূল কারণ হচ্ছে যে এই যে index.html আছে না, এই ফাইলের মধ্যে এই কোডটা আছে। আমি যদি এই ফাইলটা বন্ধ করে দিই, দেখেন কি হয়। দেখছেন ওই যে index.html index.html আর CGIB ওই ডিরেক্টরিটা দেখাচ্ছে, ওই আমার সার্ভারে ওই ডিরেক্টরিটা দেখাচ্ছে, অর্থাৎ এখানে কোনো ফাইল সে রিড করতে পারতেছে না। বুঝা গেছে? এখন আপনারা যেটা করেন সেটা হলো আপনারা আপনাদের এই সি প্যানেলে ঢুকে একটা FTP ক্রিয়েট করে নেন এবং ফাইলগুলো এখানে উঠাবেন কিভাবে? এখন এটিকে একটু খেয়াল করেন। আপনার তো এটা হচ্ছে আপনার বাম পাশটা হচ্ছে লোকাল ডিরেক্টরি, মানে আপনার মেশিন, আর এটা হলো রিমোট মানে সার্ভার মেশিন। এই ডান পাশের উইন্ডোটা, এই উইন্ডোটা ডান পাশে যে উইন্ডোটা, এটা হলো আমার সার্ভার মেশিন, আর বাম পাশের উইন্ডোটা হচ্ছে আমার লোকাল মেশিন। অর্থাৎ এটা আমার ডিরেক্টরি আমি জানতেছি যেখানে কোনখানে কাজ আছে, যে আমার সি ডিরেক্টরি, সি ড্রাইভ, ডি ড্রাইভ, যেমন এটা আমি আমার কাজ রাখছি ডি ড্রাইভে। এখন আপনি আপনার কাজ যেখানে রাখছেন সেখানে ঢুকবেন, ঢুকে ধরেন এইখানে এই চ্যানেল দিলাম, দিয়ে 2016 জানুয়ারি মেইন এইভাবে দিয়ে উঠাবো। এখান থেকে জাস্ট এখানে ডাবল ক্লিক করলে ফাইলটা উঠে যাবে। এই ডাবল ক্লিক করছি, এই ফাইলটা দেখবেন এই পাশে চলে গেছে। দেখেন এই যে ফাইল চলে যাচ্ছে, এই যে চলে গেছে, দেখছেন? এখানে ফাইলের সাইজটি একটু বড় হলে দেখবেন একটা নীল স্ক্রিন, সবুজ স্ক্রিন দিয়ে উঠতে দেখা যায়, এবং এখানে কিউ থাকে, এবং এখানেও ইনফরমেশনগুলো থাকে যে কি হচ্ছে। এই যে ডিরেক্টরি লিস্টিং অফ পাবলিক HTML সাকসেসফুল, এখানে ফাইলটা চলে গেছে, এই যে এখানে মেসেজটা এখানে না, এখানে আছে, এই যে সাকসেসফুল ট্রান্সফার 1, দেখছেন? যদি সাকসেসফুল না হয়, ফেইল্ড হয়, তাহলে ফেইল্ডে একটা ফাইল দেখাবে, এবং এখানে মেসেজটা দেখাবে যে আপনার ফাইলটা ট্রান্সফার হয় নাই। দেখেন আমি এখানে একটা ফাইল উঠাইছি, এখন এটা কি দেখায় দেখি, জানি না কি ডিজাইন আছে বা কি আছে। এই যে এরকম একটা সাইড আমার এখানে করা ছিল, এটা উঠাইছি, এখানে আসছে, দেখছেন? এই ফাইলটা আমি ডিলিট করতে পারবো, এখানে এখান থেকে আবার ডিলিটও করতে পারবেন সব। যে এই ফাইলটা উঠাইছি এটা আমি ডিলিট করে দিই, জাস্ট রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে পারেন। এটা হচ্ছে FTPর মাধ্যমে ফাইল উঠানোর সিস্টেম। পুরো ফোল্ডার ধরে উঠাইতে পারেন, একসাথে অনেক ফাইল উঠাইতে পারেন। উঠাইতে দিলেন, উঠতে থাকলো, সে উঠতে থাকবে কিউতে। এখন ধরেন আমি একটা ফাইল উঠাইছি, একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক সময় আসে যে এই যে দেখছেন সবুজ স্ক্রিনে গেল, উঠে গেছে না? আচ্ছা, আমি আবার দিচ্ছি এটা ফাইল, তখন বলবে কি ওভাররাইট করতে চাই না। আমরা মেশিন যখন কোনো ফাইল পেস্ট করি, একটা ফাইল থাকবে ওভাররাইট, হ্যাঁ এটা হচ্ছে অলওয়েজ দিস অ্যাকশন, অর্থাৎ এখান দিয়ে ওকে দিলেই এটা ওভাররাইট হয়ে যাবে। এখন দেখেন অনেক সময় লাইন ড্রপ হয়, শর্ট ড্রপ হয়, তো এখানে যদি মানে মাল্টিপল ফাইল থাকে এবং একই নামে অনেক ফাইল থাকতে পারে, যে আপনি 50টা ফাইল আছে ধরেন, তার মধ্যে হঠাৎ করে কোথাও একটা লাইন ড্রপিং হয়েছিল মাইক্রো সেকেন্ডের, তখন করবে কি ওই ফাইলটা আবার উঠতে চাইবে, তখন বলবে কি যে এইটা দেবে যে আপনি ওভাররাইট করতে চান কিনা, যে টার্গেট ফাইল এই যে এখানে দেওয়া আছে টার্গেট ফাইল অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এখানে ফাইলটা আছে। তো তখন যেটা করবেন, এই যে অ্যাপ্লাই টু কারেন্ট কিউ অনলি, অর্থাৎ কিউতে থাকা যে ফাইলগুলো আছে সেগুলো যদি মানে ফাইল পায় ওভাররাইটের ক্ষেত্রে, সেটা অটোমেটিক করে নিবে। এটা যদি অন করে দেয় তাহলে আমার এরপর বলতে হবে না যে আবার বারবার মেসেজটা আসবে, বারবার দিতে হবে না, এই মেসেজ আর আসবেই না, সে ওভাররাইট করে নিবে। হ্যাঁ, এই মানে এটা দিলে মোটামুটি হয়ে যায়, এটা দিলে দুইটা হয়ে যাবে, মানে নিচেরটা দিলেই আমার দুইটা হয়ে যাবে, সবসময় এটাই দিয়ে দিবেন, তাহলে আর ঝামেলা থাকলো না। বাট ফর সেফটি অনেক সময় দেখা যায় সিঙ্গেল ফাইল নিয়ে কাজ করতেছেন, তখন এই জিনিসটা হ্যান্ডেল করবেন, এটা চিন্তা ভাবনা করে করতে হবে আর কি। আপনি ব্যাচ ফাইল, ব্যাচ তো বুঝেন, ব্যাচ মানে গ্রুপ অফ ফাইলস, এটা যখন উঠাবেন তখন এটা দিয়ে রাখবেন, তাহলে ঝামেলা কম থাকে। বুঝা গেছে সবার? আচ্ছা, এইটা একটা বিষয় গেল, আর ক্যান্সেল দিয়ে যাবেই না, এটা একটা মিডিয়া। আর একটা ওয়ে হচ্ছে আমরা সি প্যানেল থেকে সরাসরি ফাইলটা উঠাইতে পারি। এই যে ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ এটা ডিলিট করে দিলাম, এটা আন্ডারস্কোর, এখন কিন্তু আমার কোনো ফাইল থাকলো না, রিফ্রেশ দিচ্ছি index.html আন্ডারস্কোর, কোনো ফাইল নাই কিন্তু আর,
ঠিক আছে। ফাইল উঠানোর আরেকটা সিস্টেম হচ্ছে আপনার cPanel ফাইল ম্যানেজার দিয়ে। ফাইল ম্যানেজার অনেক ফাস্ট। এই যে আপনি যতক্ষণে এই ফাইলটা উঠাবেন এই এফটিপি দিয়ে, এফটিপি হচ্ছে লোকাল ট্রান্সফার, একদম মানে ড্রাইভ টু ড্রাইভ যাওয়ার জন্য, কিন্তু আপনার ব্রাউজারের কম্প্রেশন এবং মানে তার অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি থাকে। এই জন্য আপনার এই কাজটা করতে পারেন দিয়ে করতে পারেন, এই যে ফাইল ম্যানেজার দিয়ে করতে পারেন, ফাইল ম্যানেজার দিয়ে করতে পারেন। এখানে আপলোড করার জন্য আমি কোন ডিরেক্টরিতে আছি দেখেন, আমি কিন্তু আছি পাবলিক HTML এর মধ্যে। এই যে এখানে দেখছেন, হ্যাঁ পাবলিক HTML এর মধ্যে আছি আমি। এর মধ্যে আমার CGI ডিবিন আছে একটা, আর ওই একটা ফাইল ছিল। এখানে আমি উঠাবো কিভাবে? এই ডিরেক্টরিতে ফাইল উঠাবো, আমি কিন্তু অন্য কোনোটা যেখানে উঠাবো সেখানে আমি আছি, অর্থাৎ আমি পাবলিক HTML এর মধ্যে আছি এখন, তাই না? বুঝতেছেন তো? আচ্ছা, এখন আমি আপলোডে ক্লিক করলাম, আপলোড ক্লিক আর একটা উইন্ডো কিন্তু চলে আসছে। এখন দেখেন আমি সিলেক্ট ফাইল হচ্ছে যে আমি কোন ফাইল উঠাবো। এখানে আমি এই যে ম্যাক্সিমাম ফাইল সাইজ অ্যালাউড ফর আপলোড 994 মেগাবাইট, 994.04 মেগাবাইট, অর্থাৎ আপনার কিছু স্পেস সেটাকে 6 মেগাবাইটের মতো এখানে সে অ্যালোকেট করে নিচ্ছে কোনো কারণে, ওই বিভিন্ন সিস্টেমের কারণে আপনি এখানে 994 মেগাবাইট ফাইল আপলোড করতে পারবেন, অ্যালাউ আছে আপনার জন্য। তো আপনি সিলেক্ট ফাইল দিলে এখান থেকে আপনি আপলোড করতে পারবেন, অথবা ড্র্যাগ করে ছেড়ে দিতে পারবেন এই যে এখানে। অর্থাৎ আপনি এখানে আছেন, আপনার ফাইল আছে এইটা, ধরেন আপনার এইটা ফাইল, এটা জাস্ট এখানে গিয়ে ছেড়ে দিবেন, তাও হবে। এই যে দেখছেন চলে গেছে। হ্যাঁ, চলে যাওয়ার পরে এখানে ইনকমপ্লিট দেখাবে এবং এগুলো দেখাবে। যেমন আমি মারজান সাহেবের ফাইলটা আমি সব উঠাবো। এখন উঠাইতে গেলে সবসময় একটু খেয়াল করবেন, যদি জিপ ফাইল থাকে সেটা ভালো, তাহলে দেখবেন অনেক ফাস্ট উঠবে এবং আপনার মানে ব্যান্ডউইথও কম খাবে। আর যদি লুজ ফাইল হয় সেটা প্রত্যেকটা ফাইল ধরে ধরে হিসাব করে উঠায়, এই জন্য সময় বেশি লাগে। ধরেন একটা 100 মেগাবাইটের একটা ভিডিও ফাইল উঠতে যতটা সময়, মানে যত ধরেন 5 মিনিট লাগলে, যদি 5 মিনিট লাগে, সেখানে 2 মেগাবাইটের যদি 50,000 ফাইল থাকে, ধরেন 2 মেগাবাইটে আপনার ছোট ছোট ফাইল যদি 50,000 না, যদি 3,000 ফাইলও থাকে, এটা উঠতে মিনিমাম আধা ঘন্টা লাগবে। মানে ফাইলের সংখ্যার উপর টাইমিংটা বেশি যায়, মনে থাকবে। এই জন্য জি ফাইল উঠানো সেফ। তো হ্যাঁ, প্রত্যেকটা প্রতি জি ফাইল উঠাবেন। এখন যেমন এই ফাইলটা আছে না, আমি এটা জিপ করে নিই, দেখেন এই যে PHDS, এটা বাদ দিয়ে দিব, PHDS একটা, ধরেন আমি এই ফাইলগুলো উঠাবো উইদাউট PHD এবং এইটা ছাড়া, ওনার সাইড করে আসি করা, অ্যাড টু আর্কাইভ নিলাম, জিপ ফাইল উঠাবেন এখানে, জিপ করে নিলাম। ধরেন এই যে মেইন টাস্ক মারজান জিপ, ঠিক আছে, এটাকে আমি ডেস্কটপে রেখে দেই। হ্যাঁ, এখান থেকে আমি উঠাচ্ছি, দেখেন এটা ডেস্কটপে আছে, তাই না? মেইন টাস্ক মারজান জিপ ফাইল, না এটাও সমস্যা নাই, এখানে তো আমরা বিট করতেছি না এখন। এই যে দিলাম, দেখেন এই যে উঠতেছে, দেখছেন এই যে 4 মেগাবাইট উঠতে, দেখেন কত সময় লাগে, কত সেকেন্ড, মানে 1 মিনিটও লাগতেছে না। 1 মিনিট হয়েছে আমাদের, দেখেন তো 1 মিনিট হওয়ার কথা না। দেন 10 সেকেন্ডে 4 মেগাবাইট, 4.29 মেগাবাইট হয়েছে। এটা যদি আমি লুজ ফাইল হিসেবে উঠাইতাম, দেখবেন মিনিমাম 1.5 থেকে 2 মিনিট লাগতো, মানে মিনিমাম 1.5 মিনিট লাগবে, 1 থেকে 1.5 মিনিট লাগবে এই ফাইলগুলো উঠাইতে। এখানে গো ব্যাক দিলে সে এই উইন্ডোটা কেটে সে একদম তার রুট ডিরেক্টরি চলে গেছে। এখানে আমি এখন রুটে আছি, দেখেন এখানে ইন্ডেক্স একটা ফাইল দেখা যাচ্ছে, এটা আমরা এখন এখানে যদি আপনি রিফ্রেশ দেন, এই অবস্থায় আছেন, দেখেন এখানে ফাইলটা দেখাবে আবার, কারণ এই ফাইলগুলো উঠছে। এই যে দেখছেন এখানে ফাইলটা আছে, এখান থেকে ডিলিট করতে পারেন ওইখান থেকে, কিন্তু এখান থেকে যেমন এখান থেকে কম্প্রেস করা যায়, মানে এক্সট্রাক্ট করা যায় না। এখান থেকে এক্সট্রাক্ট করার কোনো ব্যবস্থা নেই, এফটিপি থেকে এক্সট্রাক্ট করার ব্যবস্থা নেই, কিন্তু আমার এই cPanel থেকে এক্সট্রাক্ট করার ব্যবস্থা আছে, অর্থাৎ জিপ আনজিপ করার ব্যবস্থা আছে, ঠিক আছে। এই যে এই ফাইলটাকে আমি ফেলে দিচ্ছি, ডিলিট দিব। ডিলিট করার সময় খেয়াল করবেন, পারতপক্ষে কি বেটার হচ্ছে যে ট্র্যাশে যেন না থাকে, কারণ ট্র্যাশে থাকা মানে কি, সেই কম্পিউটারে ধরে রাখা, সে আপনার হোস্টিং এর জায়গাটা ধরে রাখবে। আপনার জায়গা কিন্তু 1000 MB, আনলিমিটেড জায়গা না, হ্যাঁ। সো একটু কেয়ারফুলি এগুলো মোটামুটি ট্র্যাশে যখন ক্লিয়ার করবেন, তখন একদম মানে সে যেন এই আপনার ট্র্যাশে না থাকে, অর্থাৎ রিসাইকেল বিনে না থাকে, একবার ডিলিট করে দিলেন। তো এখন এটাকে এই যে রাইট বাটন ক্লিক করে এখানে ডান বাটন ক্লিক করে, লেফট বাটন দিয়ে ক্লিক করে
এটাকে সিলেক্ট করে এক্সট্রাক্ট দিলেই হয়ে যাবে। এই এক্সট্রাক্ট দিচ্ছে, এক্সট্রাক্ট কোথায় হবে এটা একটা ফ্যাক্ট। যেমন পাবলিক এস্টিমেট সেই ডিরেক্টরিতে, যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিতে হবে, সে বলে দিচ্ছে। আপনি ইচ্ছা করলে স্ল্যাশ দিয়ে অন্য ডিরেক্টরি করে নিতে পারেন, যেখানে ইচ্ছা আপনি করে নিতে পারেন। এখানে যদি আমি বলি ডেভ, তাহলে সে করবে অটোমেটিক একটা ফোল্ডার বানাই নিবে। এই যে ডেভ দিলাম না, এই ডেভটা বানাই নিবে। যেমন আমি ডেভ নিচে, হ্যাঁ এই যে পাবলিক এস্টিমেট স্ল্যাশ ডেভ, মানে এখন কিন্তু ডেভ নাই, এখানে ডেভ ডিরেক্টরি নেই। আমি ডেভ দিলাম, দেখেন এক্সট্রাক্ট করি, দেখবেন ডেভ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে সে এর মধ্যে ফাইলগুলো রেখে দিবে। এই যে এটা যখন এক্সট্রাক্ট রেজাল্ট হলে সে মেসেজ দিবে যে মোটামুটি যখন ক্লোজ শেষ হয়ে যাবে তখন এটা এই উইন্ডোটা আসবে। আসার পর আমি ক্লোজ দিলাম, দেখেন একটু রিফ্রেশ দিব, রিলোড। এই যে ডেভ, এবং ডেভের মধ্যে ওই যে আমাদের ফাইলগুলো আছে না, এই সবগুলো ফাইল আছে। এই যে মার্জান সাহেবের যে ফাইলটা আমি নিয়েছিলাম, এটা ছাড়া নিয়েছিলাম, এটা এবং এটা তো পরে ক্রিয়েট করলাম, যে এটা ছাড়া পিএইচডি ছাড়া সবগুলো ফাইল এখানে চলে আসছে, দেখছেন। এখন আমি আজকে কোথায় দেখেন, এই পাবলিক এক্সএমএল ডেভ না, এখন পাবলিক এক্সএমএল ডেভে ঢুকিয়ে আমি ধরেন এই যে মার্জান webmarzan.com, অর্থাৎ ডেভ পাবলিক এক্সএমএল হলো মূল সাইট, এবং ডেভের মধ্যে আপনার ওনার কাজটা আছে, তাই না। এখন কাজ ডেভের মধ্যে, তো ডেভের মধ্যে index.html আছে, সো এই চলে আসছে, এটা সাইট হোস্টিং হয়েছে। কিসে হয়েছে? ডেভের মধ্যে। অর্থাৎ আমরা যখন কোনো ক্লায়েন্টকে কাজ দেখাবো, এখন আপনি তো আপনার নতুন আপনার রুট ডিরেক্টরি থাকবে আপনার সাইট, রুট ডিরেক্টরি আপনার সাইট। এখন ক্লায়েন্টকে যখন আপনি কাজ দেখাবেন তখন তো ওই রুট ডিরেক্টরি বন্ধ করে বাদ দিয়ে দেখাবেন না, তাহলে কি আপনি একটা কি করবেন, স্টেজিং একটা সাইট দিবেন, যে ডেভেলপমেন্ট সাইট, হ্যাঁ ফোল্ডার সিস্টেম করে ওইখানে কাজটা উঠাই দিলেন, উঠাই আপনার ক্লায়েন্টকে লিঙ্কটা দিয়ে দিবেন যে আমি কাজ করছি, এখানে চেক করেন। বোঝা গেছে? বোঝা গেছে বিষয়টা? যখন আপনি আপনার ক্লায়েন্টকে কাজ দেখাবেন তখন কোথায় দেখাবেন, তখন এই যে এই ডিরেক্টরি বানিয়ে তখন দিলেন, এই যে কাজটা উঠাইছেন না, এখন আপনার ক্লায়েন্ট আপনার কাজ দেখতে পাবে, আপনি জাস্ট ক্লায়েন্টকে আপনার লিঙ্কটা দিয়ে দিলেন যে এই লিঙ্কে আপনি চেক করেন আপনার কাজটা হয়ে গেছে। হ্যাঁ বুঝলাম না, না না ওইটা মেল ফাংশনালিটি করা হয় নাই তো, এগুলো করতে হবে না এগুলো না। এখানে মেল যাইতে গেলে অবশ্যই পিএইচপি লাগবে, পিএইচপি ছাড়া মেল যাবে না। পিএইচপির একটা ফাংশন লাগবে, মেইল একটা ফাংশন আছে, ওই মেইল ফাংশন ছাড়া সেই মেইল যাবে না। ওটা আমি পিএইচপি যখন করাবো তখন করাইতে চাইছিলাম, কিন্তু আপনাদের মনে লাগবে, কারণ সাইট যেহেতু হোস্টিং এ যাচ্ছে আপনাদের, তাহলে এই জিনিসটা লাগবে। ওই গুগল, জি হ্যাঁ হ্যাঁ ওভাররাইট করবে, হ্যাঁ ডিলিট করে ওভাররাইট করেন, মানে ডিলিট করে উঠাই দেন, সমস্যা নেই। ওভাররাইটও করতে পারেন, সমস্যা নেই। ওভাররাইট করলে সেই নতুন কোডটাই থাকবে, পুরান কোড থাকবে না। কিন্তু ওভাররাইট করার সময় খেয়াল করবেন যে পুরাতন ফাইলও থাকলো নতুন ফাইলও থাকলো, ধরেন মাল্টিপল ফাইল থাকে। ওভাররাইটের কনসেপ্ট আপনাদের জানাই আছে, আপনাদের লোকাল মেশিন যে কনসেপ্ট এখানে তাই, ঠিক আছে, এখানে আর কোনো নতুন কিছু না। তো বোঝা গেছে তো বিষয়টা, না যে ক্লায়েন্টকে যখন আপনারা কাজ দেখাবেন তখন এইভাবে ফোল্ডার বানিয়ে আপনারা কাজগুলো দেখাবেন এইভাবে। এটা ওয়ার্ডপ্রেস হোক আর আপনার নর্মাল HTML CSS হোক বা স্ক্রিপ্টের কোনো কাজ হোক, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। ইউআরএলটা আলাদা, উইন্ডো আলাদা, ইউআরএলটা আলাদা। এখানে এটাকে বলে ইউআরএল। উইন্ডো বলতে আচ্ছা, এটা কমপ্লেক্স, মানে কোনো কমপ্লেক্স কোনো ইস্যু না, বুঝতে পারছেন তো? আচ্ছা, আপনারা বেটা আপনাদের হোস্টিং এর সাইটগুলোতে উঠাই দেন, সমস্যা নেই। ওটা আবার ওভাররাইট করে দিন, সমস্যা নেই, বা পরে উঠাইতে পারেন ইচ্ছা। মোটামুটি এই আর কি। আর আমরা যখন ওয়ার্ডপ্রেসটা শিখবো তখন আমরা ওয়ার্ডপ্রেসের হোস্টিংটা দেখাবো, যে ওয়ার্ডপ্রেস কিভাবে আপনি হোস্টিং উঠাচ্ছেন, ঠিক আছে নাকি বলেন? ঠিক আছে, দেখেন ওনার কিন্তু এই মূল সাইট কিন্তু এখন কোনো কিছু নাই, কোনো ডেটা নাই এখন, এই যে এটা নাই, এটা এই অবস্থা আছে।
এখন আমরা যদি এটা ফেলে দিই, একটা ইন্ডেক্স সিস্টেম দেখা যাচ্ছে কিসের, এটা ডেভ না, এটা পুরাতন, এটা রিফ্রেশ দিলে চলে যাবে। একটা ইন্ডেক্স সিস্টেম দেখা যাচ্ছে এটা পুরাতন কোনো ফাইল। এই যে এটা যদি আমরা দিয়ে থাকি, এটা থাকুক, এটা হ্যাঁ এটা তো আছে ওয়েব মার্জান, আর এর মধ্যে ডেভ দিলে আসবে ওই যে তার সাইটটা, ঠিক আছে। এইটাই হচ্ছে হোস্টিং ইস্যু। আর cPanel-এর এটা এখান থেকে আপনার ব্যাচ ডিলিট করতে পারেন, তারপর এখান থেকে জিপ করতে পারেন। জিপ করে এই যে আমি করলাম, হ্যাঁ এটাই কন্ট্রোল প্যানেল। এটা যে আমি আনজিপ করছি না, এখন এটাকে আমি ফেলে দিই, ডিলিট করার সময় অবশ্যই আমরা মানে ট্র্যাশে রাখতে পারি, সমস্যা নাই, রেখে আবার খালি করে দিব। অনেক সময় দেখা যাবে জায়গা আপনার ভরে গেছে, 1 গিগা জায়গায় কিন্তু খুব বেশি না, একবারে আবার কমও না, একটা ওয়েবসাইটের স্পেস খুব বেশি না, সেই হিসেবে আর কম। যেমন ওনার সাইটটা আছে আপনার কত, ধরেন আমরা যদি বলি যে এটার এই জিনিসগুলো ছাড়া কত স্পেস, কত 6.23 MB। এখানে অন্য কিছু হয়তো আছে যে জন্য একটু স্পেস বাড়ছে, হয়তো বড় বড় ইমেজ আছে, এই জন্য জায়গা অ্যাকচুয়ালি এত হয় না। যদি এত হয় তাহলে অবশ্যই কমাইতে হবে। আমরা অপটিমাইজেশন দেখব। আপনারা ই আছে আপনার ইমেজ অপটিমাইজার আছে, হ্যাঁ ইমেজ অপটিমাইজার দিয়ে অপটিমাইজ করে নিতে হবে যদি ইমেজের সাইজ বড় হয়। জিটি ম্যাট্রিক্সের নাম শুনছেন? জিটি ম্যাট্রিক্স আছে। আর একটা সাইট আছে আপনার, যারা এই ওয়েবসাইট আপনার ট্রাফিক ওয়েবসাইটের কি ইভ্যালুয়েশন করে, হ্যাঁ জিটি ম্যাট্রিক্স বোধ হয়, এটা জিটি ম্যাট্রিক্স নাকি জানো নাম, হ্যাঁ জিটি ম্যাট্রিক্স না ওটা, হ্যাঁ জিটি ম্যাট্রিক্স, অর্থাৎ ওয়েবসাইট স্পিড অ্যান্ড পারফরমেন্স অপটিমাইজেশন। জিটি ওয়েবসাইট স্পিড অ্যান্ড পারফরমেন্স, আপনি ওয়েবসাইট যে ডেভেলপ করলেন এটা পারফরমেন্স রিপোর্ট দিবে। হ্যাঁ যেমন একটা সাইটের নাম বলে, কি নাম বলবো বলেন তো, আপনার সাইট তো আচ্ছা, আপনার সাইটে বেটার এই যে ডেপটা ঢুকাই, এই ডেপটা ঢুকাইলে বুঝতে পারবো আপনার অ্যানালাইসিস রিপোর্ট কি দেয় সে। হ্যাঁ জিটি ম্যাট্রিক্স। আর একটা সাইট আছে গুগলের, জিটি ম্যাট্রিক্স আর আমরা গুগল অ্যানালাইটিক্স বোধ হয় না কি, না 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 ওটা কি নামটা জানো, গুগলের একটা সার্ভিস আছে বুঝছেন। এই দুইটা সাইট দিয়ে আমরা ই করব, ওয়েবসাইট অপটিমাইজ কিনা এটা দেখবো। এখানে রিপোর্ট দিবে কত পার্সেন্ট আপনার অপটিমাইজেশন আছে এবং আপনার পারফরমেন্স রিপোর্ট দিবে এরা। কাজ করার সময় এটা পরবর্তীতে দেখে নেবেন আর কি। ধরেন আপনি সাইটটা হোস্ট করছেন, তখন দেখতেছেন কি কি সমস্যা আছে। এবং ইমেজ অপটিমাইজার আছে, এটা নোট নিয়ে রাখতে পারেন, বা ভিডিও যাচ্ছে এখান থেকে মনে রাখবেন ইমেজ অপটিমাইজার। এখন আপনি ইমেজ অপটিমাইজার হলো যে আপনি যে ইমেজগুলো বানাইছেন, ধরেন পিএনজি ইমেজ বানাইছেন বা জেপিজি, এগুলো আরো অপটিমাইজ লেভেলে তারা দিয়ে দেয়। এই যে 68% পেজ স্পিড স্কোর 68, ওয়াই মানে হচ্ছে ইয়াহু স্কোর দিছে এটা, আর হচ্ছে পেজ স্পিড, এটা এদের নিজস্ব স্পিড। এখানে কি কি সমস্যা আছে, এই যে এগুলো ইস্যু আছে, যে কারণে সে পেজটাই হচ্ছে না, মানে আপনার 68। এটা অবশ্যই গ্রিন সিগন্যালের মানে 80%-এর উপর আসতে হবে, 80%-এর উপর আসলে গ্রিন দেখাবে। এর কি কি মানে আপনার ড্রব্যাক গুলো কি কি? ড্রব্যাক গুলো হচ্ছে আপনার ফুললি লোডের টাইম 10 সেকেন্ড লাগছে, রিকোয়েস্ট গেছে 78টা রিকোয়েস্ট গেছে এখান থেকে আপনার এই সাইট লোড করতে, 78টা রিকোয়েস্ট গেছে। এই যে এনেবল জিজি ইনকর্পোরেশন, এগুলোর জন্য কিছু মেথড আছে, এগুলো আমরা এখন না, এগুলো আমরা পরে জানবো, এগুলো ওয়ার্ডপ্রেস শেখার পরে জানবো, তাহলে বেটার হবে। এগুলো অ্যালাউ করার জন্য অনেক কিছু দিতে হয়, এই যে লেভারেজ ব্রাউজার ক্যাশিং, তারপর হচ্ছে ডেফার পার্সিং অফ জাভাস্ক্রিপ্ট, এগুলো বেশ কিছু ইস্যু আছে। যেমন ইমেজ অপটিমাইজেশনে এই যে 89 দিছে আর কি, কিন্তু যেমন এখানে আপনি 40% আরো ডিডাক্ট করতে পারতেন, এখানে 30%, মানে এগুলোকে আরো ইমেজ অপটিমাইজ করতে পারতেন। এটা কি বলতেছে, এটা দিলে কিছুটা পার্সেন্টেজ বাড়বে। এখন এই যে সাইটটা ফাস্ট, যদি কখনো আপনাদের ক্লায়েন্টের কখনো ইস্যু আছে যে সাইট ফাস্ট করে দাও, বা সাইট এরকম ওরা বলে দিবে যে পেজ স্পিড এবং গুগলের একটা আছে, গুগল পেজ ইনসাইট বোধ হয়, পেজ ইনসাইট, এটাতে দেখি এটাতে কত আসে পেজ ইনসাইট, এই যে এটাতে কত রিপোর্ট আসে দেখি আমরা। এখানে দেখা গেল তো 68%, দেখি পেজ ইনসাইট কত বলে।
এই যে এই দুইটা সাইটে মোটামুটি যদি ভালো আসে তাহলে মোটামুটি আপনার সাইট লোডেড ভালো, অ্যাটলিস্ট 80%। এই দেখেন এখানে মোবাইলে আসছে তাদের সাজেশন সামারি, এখানে সাজেশন এই যে ফিক্স করতে বলছে, রেন্ডারিং, ব্লক টক, জাভাস্ক্রিপ্টের বেশ কিছু ইস্যু আছে, অপটিমাইজেশন, ডেলিভারি, এইগুলো। আর পাস করছে আপনার ইয়েতে কয়েকটা জিনিস পাস করছে, মিনিফাই জাভাস্ক্রিপ্ট, প্রায়োরিটাইজ ভিজিবল কন্টেন্ট, এগুলো বেশ কিছু সার্ভার রিকোয়েস্ট কিছু আছে। ডেস্কটপে আসছে কত পার্সেন্ট? 63%। এগুলো কনসিডার করলে গুগলও ভালো দেখাবে, এটা কি বলতেছে, বুঝতে পারছেন? এগুলো আমরা এই কাজগুলো মোটামুটি একটু পরের লেভেলের কাজ। আপনাদের ধরেন ওয়ার্ডপ্রেস করার পরে যখন ওয়ার্ডপ্রেস সাইটটাকে ফাস্ট করবেন তখন এই জিনিসগুলো লাগবে, আপাতত লাগবে না। আপাতত এই যে বিশেষ করে দেখেন এরা কিন্তু দিচ্ছে তা কত 63 আর হচ্ছে 63 আর হলো 55, আর এরা দিচ্ছে কত 68। পেজ স্পিড একটু বেশি দিছে আর কি, ওরা 63 দিছিল, আপনার এরা দিচ্ছে 68, 3% আপনার 5% বেশি দিচ্ছে, ওরা প্লাস দিছে আর কি। এই জিনিসগুলো আপাতত মানে জাস্ট জেনে রাখেন, এখান থেকে অপটিমাইজেশনটা টেস্ট করা যায় এবং এইগুলো করার কিছু মেথড এখানে দেওয়াও থাকে। যেমন এখানে গেলে আমরা মেথডগুলো জানতে পারবো, এই যে এখানে কিভাবে করা যায়। এই যে এটা আমাদের HTAccess নামে একটা ফাইল আছে, আমরা এটা HTAccess শুধু রিড করতে পারে, রিড করতে পারে, আপনার লিনাক্স মেশিন রিড করতে পারে, এগুলো আমরা উইন্ডোজ মেশিন রিড করতে পারে না। উইন্ডোজ মেশিনে যেটা করে সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাপাচি সার্ভার, আপনারা যখন কাজ করবেন সার্ভারে, আপনাদের সার্ভারে কাজ ওয়ার্ডপ্রেস করতে গেলে অবশ্যই সার্ভার লাগবে। ওই সার্ভারে অ্যাপাচি সার্ভার এটাকে আবার রিড করতে পারে, অ্যাপাচি সার্ভার রিড করতে পারে HTAccess-কে। এটার জন্য মেথডগুলো এখানে আমাদের জ্যাম বা ওয়ার্ম সার্ভার, এগুলো সার্ভারে ইনস্টল করতে হয়। ওই সার্ভারে এইগুলো আমরা যখন HTAccess লিখে দিলে আপনার মেশিন ওই দেখবেন যে এটা ফাস্ট হবে, অনেক ফাস্ট হয়ে যাবে। বুঝা গেছে? এটা আমি দেখাবো, অসুবিধা নেই। আপনার ওয়ার্ডপ্রেস করার পরে ওয়ার্ডপ্রেসে আপনার HTAccess অটো জেনারেট হয়, একটা অটো জেনারেট হলে ওই HTAccess এর মধ্যে আপনার এই কথাগুলো লিখে দিলে, HTAccess একটা প্রোগ্রামিং, এই যে আমরা যে প্রোগ্রামিং করি না, HTAccess একটা প্রোগ্রামিং, এই HTAccess দিয়ে আপনি আপনার সার্ভারকে কন্ট্রোল করতে পারবেন, মানে অনেক স্ট্রং একটা প্রোগ্রামিং HTAccess। বুঝা গেছে বিষয়টা? এই ঘুম ধরতেছে স্যার, ঘুম ধরলে একটু দাঁড়িয়ে যান, একটু ঘুম ধরলে দাঁড়িয়ে যান, ঘুম ধরলে একটু দাঁড়ায় যান। হ্যাঁ, মোটামুটি এই হোস্টিং এর ইস্যুটা বুঝছেন তো না? যার যার অ্যাকাউন্টে ঢুকে আপনাদের সাইটগুলো হোস্টিং করে ফেলেন, আমরা আবার অপারেট করে ফেলবো। আমি এর মধ্যে, আচ্ছা আমি ভিডিওটা অফ করতেছি।